কথায় ডক্টর ইউনূস এবং সমন্বয়কদের পতন আজকেই হবে। এইদিকে আওয়ামী লীগ, বিএনপি এবং ভারত একসঙ্গে ঐক্যবদ্ধ হয়ে রাজপথে নামতেছে। সেনাপ্রধান কঠিন অ্যাকশনে গিয়েছেন। অবশেষে বাংলাদেশে গৃহযুদ্ধ শুরু হয়ে গেল। বিস্তারিত জানতে ভিডিওগুলো সম্পূর্ণ দেখতে থাকুন। চীন সফরকালে প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের চিকেন নেক নিয়ে বক্তব্য ইস্যুতে অতি উৎকণ্ঠিত ভারতীয় গণমাধ্যম। দেশটির সরকার আনুষ্ঠানিক কোনো মন্তব্য না করলেও মঙ্গলবার প্রধান উপদেষ্টার বক্তব্যের চুলচেরা বিশ্লেষণ করে কল্পনাপ্রসূত প্রতিবেদন প্রকাশ করে প্রভাবশালী সংবাদ মাধ্যমগুলো। যে ভাষা প্রয়োগ শুরু হয়েছে বিএনপির পক্ষ থেকে বিভিন্নভাবে, ডক্টর মোহাম্মদ ইউনূস সরকারের জন্য বিশাল একটা ঝড় আসতে যাচ্ছে। এই ঝড়টা দেশে গৃহযুদ্ধ বাধাইলেও বাধাইতে পারে। গতকালকে হাসনাত আব্দুল্লাহর একটা বক্তব্য আছে, যদি দরকার হয় রাজপথে প্রতিহত করা হবে বিএনপিকে। দেখছেন তো গতকালকের আন্দোলনের তার স্টেটাসটা। অপরদিকে বিএনপি বলছে বাপ ডাইকা ইলেকশন দিয়ে যাওয়া লাগবে। তো প্রত্যেকের যে ভাষা, প্রত্যেকের যে প্রস্তুতি, প্রত্যেকের যে অবস্থান, এই টোটাল জিনিসটা যদি রিয়েলিটিতে চলে আসে তাহলে সংঘর্ষ তৈরি হবে জাতীয় নাগরিক পার্টি সরকারের মধ্যে, পাশাপাশি বিএনপির সাথে। নিউ ইয়র্ক টাইমসের একটি প্রতিবেদন বাংলাদেশকে কাঁপিয়ে তুলেছে। সরকার দারুণভাবে উদ্বিগ্ন, দারুণভাবে তটস্থ, এটা বোঝাই যাচ্ছে। নির্বাচন নিয়ে সরকারি মহলের পক্ষ থেকে যে খেলা আমরা দেখছি প্রলম্বিত করার জন্য, তাতে করে ডক্টর মোহাম্মদ ইউনূস সরকারের পরিণতিটা কি হতে পারে, কি ঘটবে ইউনূস সরকারের ভাগ্যে, তা নিয়ে নানান ধরনের কল্পনা এর মধ্যে শুরু হয়েছে। মানুষের মধ্যে নানান ধরনের পারসেপশন তৈরি হয়েছে। আসসালামু আলাইকুম সম্মানিত দর্শক, আজকের ভিডিওটি অত্যন্ত গুরুত্বপূর্ণ, অনেক স্পেশাল। ভিডিওটি আপনারা সম্পূর্ণ দেখবেন। প্রিয় দর্শক মণ্ডলী, এবার সমন্বয়করা মহাবিপদে বন্ধ পড়তে চলেছে, কারণ বিএনপি কঠিনভাবে খেপে গেছেন, আবারও রাজপথে নামতে চলেছেন। এইদিকে ডক্টর মোহাম্মদ ইউনূসের পতন নিশ্চিত। ডক্টর ইউনূস মহাবিপদের মধ্যে পড়ে গেছে, এবার ধ্বংস নিশ্চিত। সম্মানিত দর্শক মণ্ডলী, এবার আওয়ামী লীগ, বিএনপি, ভারত সবাই ঐক্যবদ্ধ হয়ে এই ডক্টর ইউনূস এবং সমন্বয়কদের পতনের বিপক্ষে আন্দোলন করবে। প্রিয় দর্শক মণ্ডলী, সমন্বয়কদের সময় শেষ, ডক্টর ইউনূসের পতন অনিবার্য। এইদিকে সেনাপ্রধান জেনারেল ওয়াকারুজ্জামান আওয়ামী লীগ এবং ভারতের পক্ষ নিচ্ছে। দর্শক মণ্ডলী, বেশি কথা বাড়াবো না, আজকের এই ভিডিওটি দেখলে আপনারা বিস্তারিত বুঝতে পারবেন আওয়ামী লীগ, বিএনপি, ভারত কিভাবে ঐক্যবদ্ধ হয়ে ডক্টর ইউনূস এবং সমন্বয়কদের পতন করবে। তো বেশি কথা না বাড়িয়ে আমরা মূল ভিডিওতে চলে যাই। আপনারা মনোযোগ সহকারে ভিডিওগুলো সম্পূর্ণ দেখতে থাকুন। আসসালামু আলাইকুম। ঈদ মাত্র শেষ হলো, বা ঈদের নামাজ এখন আসলে শেষ হয় নাই। তবে বিএনপি তাদের যেই বক্তব্য ছিল যে ঈদের পরই তারা কঠিন কর্মসূচি ঘোষণা করতে যাচ্ছে, আর এই কর্মসূচি যদি ঘোষিত হয়ে যায় বা পালন হয়, যে ভাষা প্রয়োগ শুরু হয়েছে বিএনপির পক্ষ থেকে বিভিন্নভাবে, ডক্টর মোহাম্মদ ইউনূস সরকারের জন্য বিশাল একটা ঝড় আসতে যাচ্ছে। এই ঝড়টা দেশে গৃহযুদ্ধ বাধাইলেও বাধাইতে পারে। কেন বাধাইতে পারে বোঝাই। আমাদের উপদেষ্টা আসিফ মাহমুদ তিনি বলছিলেন 5ই আগস্ট যদি সরকার পতন না হতো তাহলে সশস্ত্র সংগ্রাম হতো। এই বক্তব্য থেকে অনেকের মনেই প্রশ্ন যে এই অস্ত্রশস্ত্র এদের কাছে কোথায় আছে। আমরা কেন এই কথাটা বললাম, এবার আসেন। গতকালকে হাসনাত আব্দুল্লাহর একটা বক্তব্য আছে, যদি দরকার হয় রাজপথে প্রতিহত করা হবে বিএনপিকে। দেখছেন তো গতকালকের আন্দোলনের তার স্টেটাসটা। অপরদিকে বিএনপি বলছে বাপ ডাইকা ইলেকশন দিয়ে যাওয়া লাগবে। তো প্রত্যেকের যে ভাষা, প্রত্যেকের যে প্রস্তুতি, প্রত্যেকের যে অবস্থান, এই টোটাল জিনিসটা যদি রিয়েলিটিতে চলে আসে তাহলে সংঘর্ষ তৈরি হবে জাতীয় নাগরিক পার্টি সরকারের মধ্যে, পাশাপাশি বিএনপির সাথে। আর মাঠের শক্তিতে বিএনপি এই মুহূর্তে যথেষ্ট শক্তিশালী। যদি প্রশাসন ছাড়া জাতীয় নাগরিক পার্টি মাঠে নামে, বিভিন্ন জায়গায় এরা ব্যাপক মার খাবে। আর এরপরে যদি প্রশাসন আবার অ্যাকশনে যায়, গ্রেপ্তার হবে, আতঙ্ক তৈরি হবে। আসলে দেশের পরিস্থিতি কোথায় যাবে? ঈদ যেতে না যেতেই এখনো যায় নাই, বাট বিএনপি অন অ্যাকশন। জাতীয় সংসদ নির্বাচন প্রসঙ্গে সরকারের অবস্থান অনেকটা ধোঁয়াশাপূর্ণ বলেই মনে করছেন বিএনপি। যে ডক্টর ইউনূস সরকার তিনি, বা প্রধান উপদেষ্টা ডক্টর ইউনূস, তিনি তার কথাতে কোনো কিছু ক্লিয়ার করেন না। তিনি এখন বলেন ডিসেম্বর, তখন বলেন মার্চ, তখন বলেন জুন। এই যে বক্তব্যগুলি আসতেছে, এগুলোতে বিএনপি আসলে বিচলিত। অপরদিকে ডক্টর মোহাম্মদ ইউনূসকে প্রধানমন্ত্রী হিসেবে দেখতেছে, অথবা পিনাকির পরামর্শ যেটা, যে জাতীয় সরকার গঠিত তিনি প্রধান উপদেষ্টা থাকবেন, তারেক রহমান উপপ্রধান উপদেষ্টা থাকবেন, এগুলোতে বিএনপির মনে স্বাভাবিকভাবে সন্দেহের জায়গায় তৈরি হওয়াটার কোনো ভুল নাই। আর সেখান থেকে বিএনপি হার্ড লাইনে যাচ্ছে। বিএনপি বলছে বেগম খালেদা জিয়ার যিনি একজন উপদেষ্টা আছেন এবং জাতীয় নাগরিক পার্টির খুবই সমালোচক বা এই মুহূর্তে চক্ষুশূল হিসেবে আছেন আপনার অ্যাডভোকেট ফজলুর রহমান, তিনি বলছেন যদি জীবিত থাকে, মানে তিনি যদি জীবিত থাকেন, বাপ ডাইকা বাংলাদেশে ইলেকশনটা দিয়ে যাওয়া লাগবে। গতকালকে তার নিজস্ব এরিয়া কিশোরগঞ্জের ইটনা উপজেলার মৃগা ইউনিয়নের আনন্দবাজারে ঈদ পরবর্তী পথসভায় তিনি একটা জ্বালাময়ী বক্তব্য দিয়েছেন। তিনি বলছেন যে বাপ ডাইকা দেওয়ান লাগবো, বাপ ডাইকা আমাকে গুলি করে মারবেন, আমার আল্লাহ আছে, আল্লাহ ইচ্ছা করলে আমাকে রক্ষা করতে পারে, পারে না। 500 গুলিও আমার বুকে লাগতে না পারে, আমার আল্লাহ আছে, আমি সত্যি কথা বলবোই। এরপর তিনি এটাও বলছেন আমি ভোট চাই না, যারা রাজাকারদের হাতে নেতৃত্ব ছাড়তে চায় আমি তাদের ভোট চাই না। মানে জামাত ইসলাম সম্পর্কে তিনি বলছেন, কথাটা খুব ক্লিয়ার। আমি ভোট চাই তাদের যারা মুক্তিযুদ্ধকে স্বীকার করে, যারা মুক্তিযুদ্ধের বাংলাদেশকে মানে, যারা এই দেশকে মাথা উঁচু করে দাঁড়া করাতে চায়। তারপর এখানে নির্বাচন প্রসঙ্গে যে মিশ্র প্রতিক্রিয়া
তৈরি হয়েছে দুই দলের মধ্যে অথবা সরকারের সাথে, এগুলো সম্পর্কে বিএনপি ক্লিয়ারেন্স চায়। আপনি ছাত্র দলের নেতাদের বক্তব্য শোনেন, বিএনপির বিভিন্ন লেভেলের বক্তব্য শোনেন, প্রত্যেকের কিন্তু ঈদের পরবর্তী রাজপথে নামার যে বক্তব্য অথবা প্রস্তুতি সেটা কিন্তু দৃশ্যমান। আর এরকম পরিস্থিতি হতে গেলে ডক্টর মোহাম্মদ ইউনূস একদিকে যেমন মার্কিন যুক্তরাষ্ট্রের একটা নতুন খেলায় আটকে গেছেন, মার্কিন গণমাধ্যমগুলোর নানান প্রতিবেদন, পাশাপাশি দেশের ভেতরে এরকম একটা অস্থিতিশীল পরিবেশ তৈরি হলে আলেমরা মাঠে নামবে, এখানে মারামারি হবে, কাটাকাটি হবে, এগুলো আসলে ডক্টর মোহাম্মদ ইউনূসের জন্য বড় ধরনের একটা ঝামেলা তৈরি করবে। কোন পথে যাচ্ছে সময় বলে দেবে। নিউ ইয়র্ক টাইমসের একটি প্রতিবেদন বাংলাদেশকে কাঁপিয়ে তুলেছে। সরকার দারুণভাবে উদ্বিগ্ন, দারুণভাবে তটস্থ, এটা বোঝাই যাচ্ছে। সাথে সাথেই প্রেস উইং থেকে প্রতিবাদ করা হয়েছে। নিউ ইয়র্ক টাইমস কি বলেছে? বলেছে বাংলাদেশে ধর্মীয় চরমপন্থা একটি উত্থান ঘটতে যাচ্ছে এবং সেটা নাকি একেবারে সেই উত্থানটা দ্বার প্রান্তে। আসলে কি তাই? নিউ ইয়র্ক টাইমস কোথা থেকে এই তথ্য পেল? এবং এই তথ্যটা কেন উদ্বেগজনক? উদ্বেগজনক এই কারণে যে এটা ভারত এবং পশ্চিমারা নতুন একটা অস্ত্র পেল। যে সংখ্যাটা বাংলাদেশকে নিয়ে সবসময় তাদের, যেখানে চরমপন্থার একটা উদ্ভব ঘটতে পারে, যেহেতু হাসিনা সরকার নেই এবং উগ্রবাদীদের কিছু কার্যকলাপও দেখা গেছে। লালমনিরহাটে যেমন মুক্তিযুদ্ধের মুরাল ভাঙা হয়েছে, আরও কিছু কর্মকাণ্ড আছে যেখানে গণমাধ্যম বা যারা তারকা তাদের নানা রকম অনুষ্ঠানে বাধা দেওয়া হয়েছে, নাটকে বাধা দেওয়া হয়েছে। তো এইসব ঘটনাগুলো, কিছু কিছু টুকরো টুকরো ঘটনাগুলো মিলিয়ে বা মন্দিরে কিছু হামলার ঘটনা, এইগুলিকে মিলিয়ে তারা বলতে যাচ্ছে এখানে ইসলাম পন্থার একটি উদ্ভব ঘটতে যাচ্ছে বা চরমপন্থার এক মানে উন্মেষ ঘটতে যাচ্ছে এবং মাজারের হামলাগুলো তারা এখানে মিন করতে চাইছে। নিঃসন্দেহে নিউ ইয়র্ক টাইমস খুবই প্রভাবশালী আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন একটি গণমাধ্যম, তার একটি প্রতিবেদনের মূল্য আছে। কিন্তু সাথে সাথে প্রেস উইং অত্যন্ত ক্যাটাগরিক্যালি এই বক্তব্যকে নাকচ করে দিয়েছে। তারা বলছে যে এই প্রতিবেদনটি উদ্বেগজনক এবং বিভ্রান্তিকর। প্রধান উপদেষ্টার দপ্তর থেকে বলা হচ্ছে এক বিজ্ঞপ্তিতে, নিউ ইয়র্ক টাইমসের নিবন্ধটি ইঙ্গিত দেয় যে বাংলাদেশের ধর্মীয় চরমপন্থা উত্থানের দ্বার প্রান্তে, কিন্তু প্রকৃতপক্ষে এটি বাংলাদেশের ভুল চিত্র তুলে ধরেছে। বিজ্ঞপ্তিতে বলা হচ্ছে বিভ্রান্তিকর ও চিত্রায়ন কেবল দেশের রাজনৈতিক এবং সামাজিক গতিশীলতাকে অতি সরলীকৃত করে না, বরং 18 কোটি মানুষের একটি সমগ্র জাতিকে অন্যায়ভাবে কলঙ্কিত করার ঝুঁকিও তৈরি হয়। নিউ ইয়র্ক টাইমসের নিবন্ধে বলা হচ্ছে বাংলাদেশ যখন নিজেকে পুনরুজ্জীবিত করছে তখন কট্টরপন্থী ইসলামিস্টরা একটি সুযোগ দেখতে পাচ্ছে। তবে এই বক্তব্যকে প্রত্যাখ্যান করে প্রেস উইং বলছে যে নিউ ইয়র্ক টাইমস বলেছে যে বাংলাদেশ যখন নিজেকে পুনরুজ্জীবিত করছে তখন কট্টরপন্থী ইসলামিস্টরা এর সুযোগ নিচ্ছে। কিন্তু সুযোগ নিলেও সরকার কি সেই সুযোগ দিচ্ছে? এই ব্যাপারে কি বলছে? বলছে যে নিউ ইয়র্ক টাইমসের নিবন্ধটি বাংলাদেশ সম্পর্কে একটি উদ্বেগজনক এবং একপেশে দৃষ্টিভঙ্গি তুলে ধরেছে। এই প্রেস বিজ্ঞপ্তিতে আরো বলা হচ্ছে যে প্রকাশ করার জন্য সুনির্দিষ্টভাবে উস্কানিমূলক নিবন্ধের উপর নির্ভর করার পরিবর্তে বাংলাদেশের অগ্রগতিকে স্বীকৃতি দেওয়া বেশি গুরুত্বপূর্ণ। বছর ধরে বাংলাদেশ যে অগ্রগতি করেছে সেটাকে এবং পরিস্থিতির জটিলতাকে স্বীকার করা উচিত। আরও বলছে যদিও নিবন্ধটি ধর্মীয় উত্তেজনা এবং রক্ষণশীল আন্দোলনের কিছু ঘটনা তুলে ধরেছে, তবে এটি অগ্রগতির বৃহত্তর প্রেক্ষাপটকে উপেক্ষা করেছে। বাংলাদেশে নারীদের অবস্থার উন্নতিতে উল্লেখযোগ্য অগ্রগতি অর্জন করেছে। অন্তর্বর্তীকালীন সরকার তাদের সুরক্ষা এবং কল্যাণের জন্য বিশেষভাবে প্রতিশ্রুতিবদ্ধ। এটি এমন একটি সরকার যা নারীর অগ্রাধিকার এবং সুরক্ষাকে অগ্রাধিকার দিয়েছে, অথচ নিবন্ধে এর উল্টোটা বলা হচ্ছে। বিজ্ঞপ্তিতে বলা হচ্ছে বাংলাদেশের মতো একটি দেশে রাজনৈতিক অস্থিরতা, ধর্মীয় সহিংসতার মধ্যে পার্থক্য করা গুরুত্বপূর্ণ। অর্থাৎ রাজনৈতিক অস্থিরতা আছে, তার সাথে ধর্মীয় সহিংসতা এক না। শেখ হাসিনার বিদায়ের পর এবং তারপর থেকে বিভিন্ন গোষ্ঠীর মধ্যে সংঘটিত অনেক সংঘর্ষকে সাম্প্রদায়িক সহিংসতা হিসেবে ভুলভাবে উপস্থাপন করা হয়েছে, যদিও বাস্তবে এসব ঘটনা ছিল রাজনৈতিক কারণ। রাজনৈতিক দলগুলি প্রায়শই সমর্থন জোগাড় করার জন্য ধর্মকে ব্যবহার করে, যা বিষয়টিকে জটিল করে তোলে এবং রাজনৈতিক অস্থিরতাকে ধর্মীয় নিপীড়নের সঙ্গে মিশিয়ে দেওয়ার ঝুঁকি তৈরি করে। সুতরাং পুরো পরিস্থিতিকে সাম্প্রদায়িক সংঘাত হিসেবে উপস্থাপন করা বিভ্রান্তিকর। এটি প্রকৃত রাজনৈতিক এবং আর্থসামাজিক বিষয়গুলোকে উপেক্ষা করে। প্রেস উইং বলছে অন্তর্বর্তীকালীন সরকার সমস্ত সংখ্যালঘু সম্প্রদায়কে রক্ষা করার জন্য তার প্রতিশ্রুতি স্পষ্ট করেছে এবং আইন প্রয়োগকারী সংস্থা ও সন্ত্রাস দমন প্রচেষ্টার সাথে তার চলমান কাজ এই প্রতিশ্রুতিকে আরও জোরদার করেছে। সামাজিক সংস্কার এবং আন্তর্জাতিক সম্প্রদায়ের সঙ্গে সহযোগিতার মাধ্যমে চরমপন্থা মোকাবেলায় বাংলাদেশের প্রচেষ্টা ভুল তথ্যের বিস্তারের দ্বারা ম্লান হওয়া উচিত না। অর্থাৎ ভুল তথ্য পরিবেশন করে একটা কাল্পনিক বয়ান দেওয়া হচ্ছে, যাতে বলা হচ্ছে বাংলাদেশে চরমপন্থার উদ্ভব ঘটতে যাচ্ছে এবং সেটা একেবারেই দ্বারপ্রান্তে। আসসালামু আলাইকুম। নির্বাচন নিয়ে সরকারি মহলের পক্ষ থেকে যে খেলা আমরা দেখছি প্রলম্বিত করার জন্য, তাতে করে ডক্টর মোহাম্মদ ইউনূস সরকারের পরিণতিটা কি হতে পারে,
কি ঘটবে ইউনূস সরকারের ভাগ্যে তা নিয়ে নানান ধরনের জল্পনা কল্পনা এর মধ্যে শুরু হয়েছে। মানুষের মধ্যে নানান ধরনের পারসেপশন তৈরি হয়েছে, অনেকে ফোরকাস্টিং করছেন, কেউ প্রত্যক্ষভাবে, কিছুটা ঘুরিয়ে ফিরিয়ে পরোক্ষভাবে। তারই ধারাবাহিকতায় এই মুহূর্তে এসে বিএনপির শীর্ষ নেতৃত্বের জায়গা থেকেও সরাসরি মন্তব্য করা হচ্ছে কি ঘটতে পারে ইউনূস সরকারের ভাগ্যে। বিএনপির স্থায়ী কমিটির সদস্য ডক্টর মঈন খান, সাবেক মন্ত্রী, তিনি মোটামুটি সতর্ক করে দিয়ে বলেছেন ডক্টর মোহাম্মদ ইউনূস সরকারকে যাতে অসম্মানজনকভাবে বিদায় নিতে না হয় তার জন্য তারা বোঝাবে এখন। এবং এই কথাটি তিনি কাদেরকে বলেছেন? আন্তর্জাতিক গণমাধ্যম রয়টার্সকে বলেছেন। কোন পর্যায়ে বলেছেন? যখন যে মুহূর্তে ডক্টর মঈন খান যুক্তরাষ্ট্রে অবস্থান করছেন, যুক্তরাষ্ট্রের বিশেষ পর্যায়ের কর্মকর্তাদের কাছে এই বিষয়গুলো তুলে ধরার জন্য। তিনি রয়টার্সকে দেওয়া সাক্ষাৎকারে কি বলেছেন সেটা একটু বলিনি। তিনি বলছেন যে এ বছরের ডিসেম্বরে নির্বাচনের বিষয়ে সবাই একমত হয়েছে। নির্বাচন ডিসেম্বরের পর গেলে পরিস্থিতি আরও খারাপ হতে পারে, জটিল হয়ে উঠবে, বাংলাদেশের মানুষের মধ্যে ব্যাপক অসন্তোষ তৈরি হবে। এর অর্থ কিছু অস্থিরতা তৈরি হতে পারে। সম্মানজনকভাবে বিদায় নেওয়ার ব্যাপারে আমরা অন্তর্বর্তী সরকারকে বোঝানোর চেষ্টা করব। এবং ডক্টর মোহাম্মদ ইউনূস তো গত কয়েকদিন আগে জাতির উদ্দেশ্যে দেওয়া ভাষণে তিনি মন্তব্য করলেন যে এই বছরের ডিসেম্বর থেকে আগামী বছরের জুনের মধ্যে নির্বাচন হতে পারে। তিনি সবসময় সম্ভাবনার কথা বলছেন, যদি এর আগে মাঝে মাঝে একটা পর্যায়ে তিনি বলেছিলেন যে ডিসেম্বরের মধ্যে নির্বাচন অনুষ্ঠানের প্রক্রিয়া চলছে, আবার তিনি ঘুরিয়ে জুন পর্যন্ত টেনে নিয়ে আসলেন। এই যে নানান ধরনের ধোঁয়াশা, সেই জায়গা থেকে ডক্টর মঈন খানের এই বক্তব্য খুবই সময়োচিত। ডক্টর মঈন খান পুরখাওয়া রাজনীতিবিদ, অভিজ্ঞ রাজনীতিবিদ, তিনি হুটহাট কোনো মন্তব্য করেন না, আমি তাকে যতটুকু ব্যক্তিগতভাবে চিনি। আর আমাদের মতো সাধারণ মানুষরা এটুকু আশঙ্কা করছে যে ডক্টর মোহাম্মদ ইউনূসের বিদায়টা সম্ভবত সম্মানজনক হবে না। এই কথাও তো বলা হচ্ছে নির্বাচন যদি অনুষ্ঠিত হয়, সেটি যখনই হোক না কেন, ডিসেম্বরে হোক বা আগামী বছর জুনে হোক, ডক্টর ইউনূস সরকার নির্বাচন অনুষ্ঠান করতে পারবে কিনা সেটি নিয়েও নানান ধরনের ধোঁয়াশা তৈরি হয়েছে, সন্দেহের সৃষ্টি হয়েছে। তখন যেভাবে খেলাগুলো চলছে, নানানভাবে বক্তব্যগুলো দেওয়ার চেষ্টা করা হচ্ছে এবং এখনও পর্যন্ত কোনো ধরনের রোডম্যাপ তৈরি হয়নি, রোডম্যাপ আমাদের সামনে প্রকাশ করা হয়নি। এবং বিশেষ একটি রাজনৈতিক দলের জন্ম দেওয়া এবং সেগুলোকে নার্সিং করা, সেটি মোটামুটি ফুলে ফেপে পরিপুষ্ট না হওয়া পর্যন্ত নির্বাচনের তারিখ ঘোষণা করা হবে না, এটা তো এখন ওপেন সিক্রেট। সেই জায়গা থেকে মানুষের মধ্যে যে পারসেপশনগুলো তৈরি হচ্ছে অমূলক কিছু নয়। তবে পাশাপাশি একটি কথা একটু বলে নেওয়া ভালো। এই যে যুক্তরাষ্ট্রের কর্মকর্তাদের কাছে বাংলাদেশের নির্বাচন নিয়ে কথা বলতে গেলেন ডক্টর মঈন খান, এখন সেখানে অবস্থান করছেন, এটিও নিশ্চয়ই সমিতির নয় কারো কাছে, আমাদের কারো কাছে। আমরা এগুলোকে আসলে মেনে নিতে পারি না। যতই বলুন যে না নির্বাচন হওয়ার জন্য বা উপায় না দেখে বিদেশের দ্বারস্থ হতে হয়, কিন্তু আমরা তো সেখান থেকে বের হতে পারছি না। এর জন্য দায়ী কারা বা কে, এগুলো আমরা বুঝি। যে যায় লঙ্কা সে হয় রাবণ, যে দলই ক্ষমতা থাকুক। আর এখন কোনো দল নয়, একটা অনির্বাচিত কিছু প্রতিনিধি একটা অনির্বাচিত সরকারের উপদেষ্টা হিসেবে রয়েছেন, তারা যে খেলাগুলো খেলছেন, তারা যে বক্তব্যগুলো দিচ্ছেন, মনে হচ্ছে ঝানু রাজনীতিবিদ, তাদের প্রত্যেকেরই একটি রাজনৈতিক দল রয়েছে, তারা সবাই মিলে এই সরকার গঠন করেছে। সেই জায়গা থেকে হয়তো কেউ কেউ বলতে পারেন হ্যাঁ ঠিক আছে, কী করবে, মার্কিন কর্মকর্তাদের কাছে বলবে না তো কী করবে। এবং মার্কিন বা যুক্তরাষ্ট্রের একটি খেলা যে এই নির্বাচনে থাকবে এটি স্পষ্ট করে বলা যায়। এবং আমি যাদের সঙ্গে কথা বলেছি, অনেক বিজ্ঞজন, তারা মনে করেন যে যুক্তরাষ্ট্রের কোনো ভূমিকা ছিল না গণ অভ্যুত্থানে, কিন্তু সবসময় আমার কাছে মনে হয়েছে যুক্তরাষ্ট্র একটা প্লট নির্মাণ করেছে, সেগুলো আস্তে আস্তে বের হয়ে আসছে। আমরা এই যে যুক্তরাষ্ট্রকে খেলার সুযোগ করে দিই, চীনকে খেলার সুযোগ করে দিই, ভারতকে খেলার সুযোগ করে দিই, এর দায় তাদের নয়। তারা তাদের প্রয়োজনে খেলবেই, তাদের জন্য বাংলাদেশ উর্বর ভূমি হয়ে উঠেছে, কিন্তু সুযোগটা তো আমরা করে দিচ্ছি। এবং একই সঙ্গে একটি প্রশ্ন এখন অনেকের মুখে, আমার কাছে তো রয়েছেই, একটা বিশাল একটি রহস্য, এই সরকারের শক্তিটি আসলে কে বা কারা? চীন, পাকিস্তান, ভারতের র তো আওয়ামী লীগের পক্ষে খেলবে, এটা খুব স্বাভাবিক, কিন্তু এই সরকারের পিছনে কে? সিআইএ, যুক্তরাষ্ট্রের অথবা ডিপ স্টেট নিয়ে যারা খেলা করে, তাদের কোনো একটি বিশেষ শক্তি এই সরকারকে টিকিয়ে রেখেছে বা মদত দিচ্ছে? নানান ধরনের প্রশ্ন আমাদের মনে আছে, কিন্তু এক্সাক্ট আসলে এখনও পর্যন্ত কেউ বলতে পারছে না যে এই সরকারের শক্তিটি আসলে কি বা কারা। কিছু ছাত্র সমন্বয়ক, এটা হতে পারে না। কিছু ছাত্র সমন্বয়ক যে পুরো সরকারকে চালিয়ে নিচ্ছে, এটিও হতে পারে না। এবং সেনাবাহিনী আসলে কী করতে চায়? সেনাবাহিনী কী করতে চায়? সেনাপ্রধানের বিভিন্ন ধরনের বক্তব্য উঠে এসেছে এবং তিনি যে কোনো মূল্যে মানে যে কোনো পরিস্থিতি এই বছরের ডিসেম্বরের মধ্যে নির্বাচনটি অনুষ্ঠান দেখতে চান, একটি গণতান্ত্রিক প্রক্রিয়া উত্তরণের জন্য অনেক আগে থেকে তিনি বলে আসছেন, এখনও পর্যন্ত বলছেন। তবে সরকারের যে খেলাগুলো আমরা দেখছি, যেমন সরকারের ধর্ম উপদেষ্টা তিনি মন্তব্য করেছিলেন কিছুদিন আগে যে আওয়ামী লীগের যে ম্যান্ডেট ছিল, ম্যান্ডেট মানে যে মেয়াদ নিয়ে সরকার গঠন করেছিল 7 জানুয়ারি নির্বাচনে, এখনও 4 বছর বাকি, সেই 4 বছর পূর্ণ করতে চায় সরকার। আবার নতুন করে সার্জিস আলমদের মতো ব্যক্তি এবং যারা আটলান্টিকের উপরে বসে নানান ধরনের ফু দিচ্ছে, তাদের ফুয়ে নানান কিছু হয়ে যাচ্ছে ফুৎকারে, তাদের কারো মধ্য থেকে এই কথাও এই মুহূর্তে ছড়ানো হচ্ছে যে ডক্টর মোহাম্মদ ইউনূসের মতন একজন স্টেটসম্যানকে নির্বাচিত সরকারের 5 বছরের জন্য প্রধানমন্ত্রী হিসেবে তারা দেখতে চায়। এই কথাগুলো আমি আগেও বলেছি, এগুলো তারা বলছে না, তাদেরকে দিয়ে বলানো হচ্ছে, বিশেষ একটি গোষ্ঠী বলাচ্ছে।
মানুষের মধ্যে আস্তে আস্তে ধারণা তৈরি করে দেওয়ার চেষ্টা করছে, মানুষের সহ্য শক্তির মধ্যে নিয়ে আসার চেষ্টা করা হচ্ছে। সম্মানিত দর্শক, আপনারা বিস্তারিত ভিডিওতে দেখতে পারলেন সমস্ত চাঞ্চল্যকর তথ্য। বাংলাদেশে গৃহযুদ্ধ শুরু হতে চলেছে। এইদিকে ডক্টর ইউনূস এবং সমন্বয়কদের পতন এবার করেই ছাড়বে আওয়ামী লীগ, বিএনপি, জামাত এবং ভারত ঐক্যবদ্ধ হয়ে, এমনভাবে খেপে গেছেন বিএনপি। সম্মানিত দর্শক মণ্ডলী, সমন্বয়ক এবং বিএনপির পাল্টাপাল্টি বক্তব্য চলতেছে, আপনারা অনেকেই ভিডিওতে শুনতে পারলেন। যাই হোক, আর নতুন করে এই সম্পর্কে কিছুই বলতে চাচ্ছি না, শুধু এটাই বলবো, ভারত, আওয়ামী লীগ, বিএনপি ঐক্যবদ্ধ হচ্ছে ডক্টর ইউনূস এবং সমন্বয়কদের বিপক্ষে আন্দোলন গড়ে তুলবে। যাই হোক দর্শক মণ্ডলী, এই সম্পর্কে আপনারা কি বলতে চান? বাংলাদেশের একজন সাধারণ নাগরিক হিসেবে আপনাদের মূল্যবান মন্তব্য ভিডিওর কমেন্ট বক্সে অবশ্যই লিখে ঝটপট জানিয়ে দিবেন। ভিডিওর সঙ্গে সম্পূর্ণ আকারে থাকার জন্য আপনাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ।